রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভোগান্তি, সারাদিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস। মেট্রো রেলের নিচে অপরাধের স্বর্গ, রাত হলে মাদকসেবী আর ছিনতাইকারীদের আশ্রয়স্থল। প্রশ্নবিদ্ধ নগর কর্তৃপক্ষের ভূমিকা। দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর অর্থ তারা বরাদ্দ নেয়, কিন্তু এই ছিন্নমূল বা গৃহহীন মানুষের তাতে কোনো ধরনের পরিবর্তন হয় না। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টার সাথে আছেন বিএনপি, জামাত ও এনসিপির 6 নেতা। বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন সরকারের এজেন্ডা। প্রভাবশালী দেশগুলোর স্বীকৃতি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ বলছে হামাস। নাখোশ নেতানিয়াহু, পশ্চিমাদের উদ্যোগকে স্বাগত জানালো বাংলাদেশ। একটি স্টেপ তো বটে, তবে আরো বেশ খানিকটা পথ আমাদেরকে হাঁটতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। সকাল থেকে রাজধানী ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোর থেকে সকাল 7টা পর্যন্ত একটানা বৃষ্টি পড়ে ঢাকায়। সে সঙ্গে ছিল বজ্রপাত। রাজধানীর বংশালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক বেকারি কর্মচারীর মৃত্যু হয়েছে। এদিকে তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিন রোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল, কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। পানি ঢুকে পড়ায় অনেক স্থানে যানবাহন বিকল হতে দেখা গেছে। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই ফলে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত আজ ও কাল থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা থাকে, তো এটা এই দেশের মানুষ মেনে নেওয়ার মতন না। বৃষ্টি নামক বৃষ্টির জায়গায় যেন রাস্তায় পানি না জমে, ড্রেন ব্যবস্থা যেন একটু ভালো হয়। ফুট বলছেন কারণ বাজার যে জায়গায় আমরা মাছ চাষ রাখি সব তলাই গেছে বৃষ্টিতে, একবারে প্রচুর বৃষ্টি আর প্রচুর পানি। এই নতুন সরকার আছে তো ভালো করার কথা, কই দেই না তো কিছু। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে। এই লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে, ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিতে মাঝারি ধরনের বাড়িতে ভারী বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতটা আজকে এবং আগামীকালকে দেশের দক্ষিণাঞ্চলে অব্যাহত থাকবে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে যে মেট্রো রেল, তার নিচেই এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে ছিন্নমূল মানুষের। দিনের আলোয় যাকে বলে অসহায় মানুষের আশ্রয়স্থল, রাতের আধারে তাই রূপ নেয় অপরাধের আখড়ায়। মাদক সেবন থেকে শুরু করে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা এখন নিত্যনৈমিত্তিক। একদিকে শহরের সৌন্দর্যহানি, অন্যদিকে অপরাধের সূতিকাগার হয়ে উঠছে এসব অস্থায়ী বস্তি। প্রশ্ন উঠছে নগর কর্তৃপক্ষের ভূমিকা ও টেকসই সমাধানের সদিচ্ছা নিয়ে। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। মেট্রো রেল যে অবকাঠামোকে আধুনিক ঢাকার প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছিল, এর নিচেই গড়ে উঠেছে ছোটখাটো বস্তি। পিলারের নিচে সড়ক বিভাজনের ফাঁকা জায়গায় চাদর, পলিথিন, পুরনো কাপড় দিয়ে বানানো হয়েছে মাথা গোঁজার এসব ঠাঁই। দিনের আলোয় হয়তো তারা অসহায়, কিন্তু রাত গভীর হলেই তাদের অবস্থান ঘিরে জন্ম নেয় আতঙ্ক। মাদকদ্রব্য সেবনের অভিযোগ তো রয়েছেই, নিয়মিত তারা ঘটায় চুরি, ছিনতাইয়ের মতো অপরাধও। ব্রিগেড দিয়ে একজন একটা খুর বের করছে, বের করে আর ওই আমার সাথে যে ছিল ওরে চরথাপড় দিছে, দিয়ে পকেটে টাকা ছিল, টাকা নিয়ে নিছে। ফোন নিয়ে গেছে, আবার মানি ব্যাগে ছিল যে কয় টাকা যেন, কত 2000 না যেন 1800 এরকম সব নিয়ে গেছে, খালি মানি ব্যাগ দিয়ে গেছে। যাত্রা সুযোগ করে সবারটা নিয়ে চলে যায় ডেন্ডি কররা। আবার ডেন্ডি করে পুলিশরা কিছু বলে না। আবার ভালো মানুষের জায়গা নেই স্যার, ভালো মানুষের কোনো জায়গা নেই, নষ্ট মানুষেরগুলো জায়গা আছে। কি জন্য? পুলিশরা যারা আছে, অন্য যারা আছে ওদের থেকে ভাগ পাবে, অর্ধেক দিয়ে যাবে, অর্ধেক নিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও দিন কয়েক পরই মানুষগুলো ফিরে আসে পুরনো ডেরায়। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। এই অস্থায়ী ঘরগুলোর দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মেট্রোর নিচেই।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় না, এমন ছিন্নমূল ঘরগুলো দেখা মিলবে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও, যার ফলে নষ্ট হচ্ছে তিলোত্তমা ঢাকার সৌন্দর্য। অন্যদিকে নগরবাসীর নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে। রাজধানীর বস্তিগুলোয় আশ্রিতরা বঞ্চিত শিকার নাকি অপরাধের পেছনে বড় চালিকা শক্তি, সেই প্রশ্নই বারবার সামনে আসছে। বিশেষজ্ঞদের অভিযোগ, টেকসই পুনর্বাসন না করাই প্রশাসনের মূল ব্যর্থতা। কাগজে কিছু উদ্যোগ হয়তো হয়, কিন্তু মূল দায়িত্ব কেউ নিতে চায় না। এই ছিন্নমূল মানুষদেরকে সামনে রেখে মাদক বিক্রি করা, মাদক সেবনের জায়গা ঠিক করা, তো এই কাজগুলো তো কেউ না কেউ তাদেরকে দিয়ে পরিচালিত করছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, বিদেশি দাতা সংস্থাগুলোর অর্থ লোক দেখানোর কাজে ব্যবহার করেন অনেকে, তবে অপরাধ অপকর্মের জন্য বস্তিবাসীকে পরিচালনা করে স্বার্থান্বেষী মহল। যারা নিয়েছে এই প্রজেক্টগুলো তাদের নিজেদের পকেট ভারী করার জন্য এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। এই মানুষগুলোর, এই অসহায় মানুষগুলোর জীবনযাত্রাকে প্রজেক্ট আকারে উপস্থাপন করে রাষ্ট্র কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর অর্থ তারা বরাদ্দ নেয়, কিন্তু এই ছিন্নমূল বা গৃহহীন মানুষের তাতে কোনো ধরনের পরিবর্তন হয় না। প্রদীপের নিচে অন্ধকারের মতন অবস্থা মেট্রো রেলের নিচে এসব অপরাধপ্রবণ এলাকার। তখন জনমনে একটাই প্রশ্ন, নগর পরিচালনার ব্যর্থতার দায়ভার নেবে কে? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের এই আসরে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ ছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহফুজ মিশু। সোমবার প্রথম প্রহরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও সরকার প্রধানের এবারের সফর সঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ কয়েক নেতা। এবছর প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদযাপন করছে জাতিসংঘ। এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ১৪০ দেশের শীর্ষ নেতারা আসছেন এবারের সম্মেলনে। ম্যানহাটন সহ পুরো নিউ ইয়র্ক জুড়ে তাই কয়েক স্তরের নিরাপত্তা। সম্মেলনে আসা শীর্ষ নেতাদের সম্মানে ২৪ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তার সাথে দেখা হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। দেখুন, এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। অনেকে একটা ভাব দেখায়, ছবি তোলে, কিন্তু আসলে আমরা দেখে এসেছি আগে, কিন্তু আসলে কিন্তু দ্বিপাক্ষিক সভা হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক সভা যেটাকে বলা হয় সেটা হবে না, সম্ভব না। অধিবেশনের বাইরেও জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগে বলতে চাই না এই কারণে যে আমি বললাম ৫টা দেশের নাম বললাম, তার মধ্যে একটা দেখা গেলো কোনো কারণে হলো না, এটা নিয়ে অনেক স্পেকুলেশন হয়। ওনাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম কনফ্লিক্ট করতে পারে অনেক সময়, যে কারণে আমরা আগে বলতে চাই না, বাট কিছু বাইলেটারালস হবে এখানে, আমার নিজেরও কিছু বাইলেটারালস হবে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তিনি। সেখানে মূলত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ও তার সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরবেন সরকার প্রধান। ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন, সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই, এটা আমরা দেখব তখন। আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগদান শেষে ঢাকা ফিরবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত ১৪০টি দেশের সরকার অথবা রাষ্ট্রপ্রধান। তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরার পাশাপাশি সেসব দেশকে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা সরকার দিতে চায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, নুরুল হক নূর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি, দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই। নূর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন, এতে সময় লাগতে পারে 4 থেকে 6 সপ্তাহ। আরও জানান, নূরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না, তাই এই ঘটনা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার নাকের যে হাড় ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে, নাজাল বোন ফ্র্যাকচার যেটাকে বলে, এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না। এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তার ওই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। এবার 3 প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সাথে যোগ দিল ইউরোপের দেশ পর্তুগাল। রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। নিউ ইয়র্ক থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন। এর আগে এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানান, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতে লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি। এর আগে G7 জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এই নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো 151-তে। সোমবার ফ্রান্সের তরফ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণার পরপরই টেলিগ্রামে একটি বার্তা প্রকাশ করে হামাস। প্রভাবশালী দেশগুলোর এমন সিদ্ধান্তের প্রশংসা করে গোষ্ঠীটি। পাশাপাশি ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানায়। ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না, এমন উদ্ধত মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি সন্ত্রাসীদের পুরস্কৃত করার শামিল বলে দাবি তার। এই পদক্ষেপের জবাব পাবে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো, দিয়েছেন এমন হুঁশিয়ারিও। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় স্বাগত জানিয়েছে বেশিরভাগ দেশ। তবে স্বাভাবিকভাবেই চটেছে ইসরায়েল। সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারও তোয়াক্কা করছেন না পশ্চিমাদের পদক্ষেপের। ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে সন্ত্রাসীদের পুরস্কার দেওয়ার সাথে তুলনা করেন তিনি। মনে করিয়ে দেন 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের কথা। দম্ভের সাথে বলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। 7 অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রতি আরও একটি বার্তা আছে আমার, জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বারবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ঠেকিয়েছেন এমন মন্তব্য করেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই পশ্চিমাদের পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবেন বলে হুমকিও দেন। বছরের পর বছর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু চাপ সত্ত্বেও সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকিয়েছি। কূটনৈতিক বিচক্ষণতার সাথে লক্ষ্যে অবিচল থেকেছি। জুদেয়া ও সামারিয়া ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং এই পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ভূমির কেন্দ্রস্থলে সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দিতে যে পদক্ষেপ তারা নিয়েছে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানাবো, অপেক্ষা করুন। সম্প্রতি জাতিসংঘের বিস্তারিত তদন্ত প্রতিবেদনেও তুলে ধরা হয় গাজায় গণহত্যার প্রমাণ। সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও বেপরোয়া তিনি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে শান্তি। সোশ্যাল হ্যান্ডেল এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মন্তব্য প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
ফ্রান্স অবিলম্বে যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দী ৪৮ জিম্মির মুক্তি চায়। হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন ও সংস্কারকৃত ফিলিস্তিন চায় ফ্রান্স। দুটি রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করতে দেখতে চায়। এই স্বীকৃতির মাধ্যমে দীর্ঘ এ যাত্রার শুরু। শান্তির প্রতীক ঘুঘুর ছবির মাঝে রেখে প্যারিসের আইফেল টাওয়ারে পাশাপাশি প্রদর্শিত হলো ফিলিস্তিন ও ইসরায়েলের পতাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন সভায় ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। সে উদ্দেশ্যে শনিবার এই আয়োজন করা হয়। ইউরোপের সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি ও মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল ফ্রান্সে এ ধরনের প্রদর্শনীর ক্ষেত্রে সতর্কতা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার সত্ত্বেও এই আয়োজন দেখতে ভিড় করে বহু মানুষ। এর মাঝে নিজেদের কার্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন বেশ কিছু ফরাসি কর্মকর্তা। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পর্তুগাল প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক থেকে তৌহিদ হোসেন এর সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। ফিলিস্তিন ৭৫ বছরের বেশি সময় ধরে নির্যাতিত এই ভূখণ্ডের মানুষ। ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখানকার দৈনন্দিন বাস্তবতা। স্বাধীনতার পরপরই বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত ৫ দশকেরও বেশি সময় ধরে সে অবস্থানে অটুট বাংলাদেশ। তাই পশ্চিমা ৩ দেশের ফিলিস্তিনিদের স্বীকৃতির ঘটনায় উচ্ছ্বসিত বাংলাদেশও। ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটা একেবারে সে মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে, তখনকার সরকার থেকে শুরু করে আজকে পর্যন্ত সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এটার কিন্তু কোনো ব্যত্যয় হয়নি। তো সেই হিসাবে আমরা এটাকে ওয়েলকাম করি। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ্য দিয়ে ১৫১ দেশের প্রত্যক্ষ সমর্থন পেল স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখবে জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টার কাছে। টু স্টেট সলিউশনের দিকে যেতে গেলে কিন্তু আমাদের এক ধরনের ঐক্যমত্য লাগবে সমস্ত পৃথিবীতেই। সেটাতে আমরা এখনো উপনীত হতে পারিনি, এটা তো আপনারা জানেন। একটা স্টেপ অবশ্যই যে 3টি গুরুত্বপূর্ণ দেশ, বিশেষত যুক্তরাজ্য, তারা যে এত বড় একটা স্টেপ নিতে পেরেছে আমি মনে করি এর জন্য আমি সাধুবাদ দিই। এটা একটি, আপনি যেটা বলছেন যে একটি স্টেপ তো বটে, তবে আরো বেশ খানিকটা পথ আমাদেরকে হাঁটতে হবে। এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে বিতর্ক হবে সদস্য দেশগুলোর মধ্যে। যুক্তরাষ্ট্রের 3 মিত্র দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ফিলিস্তিনকে স্বীকৃতির মধ্য দিয়ে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কে প্যালেস্টাইন ইস্যু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এর মধ্য দিয়ে নতুন করে বাড়তি চাপে পড়বে ইসরায়েল সরকার। তবে এখনই যে সংকটের চূড়ান্ত সমাধান হচ্ছে না তা বোধ করি বলার অপেক্ষা রাখে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন কর্মচারীরা। একই দাবিতে মানববন্ধন করছেন শিক্ষকরাও। শাটডাউন কর্মসূচির ফলে রাষ্ট্র নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নির্ধারিত প্রশিক্ষণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে পোষ্য কোটা বলে পরিচিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জের ধরে শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও পোষ্য কোটা বলে পরিচিত প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। যেমনটা জানাচ্ছিলাম, এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক,
ক্লাস পরীক্ষা তো বন্ধ, যেমনটা আমরা জানাচ্ছিলাম। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সবশেষ কি জানিয়েছে এই বিষয়ে, আর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা সবশেষ কি বলেছে? শিক্ষক শিক্ষার্থীরা এবং কর্মকর্তা কর্মচারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে সেই প্যারিস রোডে শিক্ষক এবং যে প্রফেসর রয়েছে তার হামলাকারীদের শাস্তির দাবিতে তারা মানববন্ধন করছে। এই আধা ঘন্টা আগে তারা মানববন্ধনটি শুরু করেছে এই প্যারিস রোডে, এবং এখান থেকে তারা যেমনটি জানাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে তাদের এই মানববন্ধন। আমরা যতটুকু এর আগেও দেখেছি যে গত 21 তারিখে জুবিলি ভবনে কিন্তু সভা করে একটি সিদ্ধান্ত নিয়েছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা দায়িত্বরত শিক্ষক রয়েছেন তারা, এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার যিনি সভাপতি তিনি জানিয়েছিলেন যে শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তারা ক্লাস পরীক্ষা সেই দিন তার পরের দিন কিন্তু বন্ধ রাখার যে ঘোষণা সেটি দিয়েছিলেন। এবং সিন্ডিকেট সভার নামে সিন্ডিকেট সভার যে সভা হয়েছে সেই সভাটি আসলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে যায়নি, তারা সেটি জানিয়েছেন। এবং কর্মকর্তা কর্মচারীরাও শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের হামলা এবং লাঞ্ছিতের কারণে তারা এখন মানববন্ধন করছেন। এবং সকাল থেকে আমি যতটুকু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীরা তারা কমপ্লিট শাটডাউনে রয়েছেন, এবং এই বেলা 11টায় কিন্তু যে মানববন্ধন এবং প্রতিবাদ সভা সেটি অনুষ্ঠিত হয়েছে। তারা বলছেন যে শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু এমনটি বলা চলছে, এবং 25 তারিখ যেহেতু রাষ্ট্র নির্বাচনের নির্ধারিত সময় থাকলেও এখন রাষ্ট্র নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কিন্তু অনিশ্চয়তাও দেখা দিয়েছে। সোহার, তারেক, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রমিকদের ন্যায্য বেতন সহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোনার হোসেন জুয়েল। জুয়েল, ধর্মঘট নিয়ে বাস শ্রমিক মালিকদের কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, আর সাধারণ মানুষের ভোগান্তি তো অনেক বেশি হওয়ার কথা, তাদের চলাফেরা করার জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে কিনা সেটাও জানাবেন। নাবিলা, চাঁপাইনবাবগঞ্জে জনভোগান্তি যেটা গত কয়েকদিনের গতকালকে থেকে শুরু হয়েছে সেটাও আজকেও বিদ্যমান রয়েছে, কারণ এখন পর্যন্ত কিন্তু শ্রমিকরা বা স্টাফ বাসের যারা পরিবহনের স্টাফ রয়েছেন তারা কিন্তু তাদের কর্মসূচি এখন পর্যন্ত প্রত্যাহার করেননি। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে শ্রমিক পরিবহনের সভাপতি রয়েছেন সাইদুর রহমান, তার সাথে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের এই যে বাস ধর্মঘটের যে কারণটা, আসলে আজকে দ্বিতীয় দিন গড়িয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কি মানে গতকালকে থেকেই কিন্তু এটা আলোচনাটা শুরু হয়েছে, তো আজকে কি অবস্থা, আজকে এটা একটু জানতে চাই আপনার কাছে। এখন বর্তমানে কখন ফয়সালা হবে এখন অনিশ্চিতের ভিতরে আছি। গত 21 তারিখে বসার কথা ছিল শ্রমিকদের বেতন খোরাকি নিয়ে, অতঃপর 21 তারিখ বানচাল হয়ে গেছে কোনো কারণে, কেন্দ্র আমাদের সময় দিতে পারেনি। 28 তারিখ ডেট ছিল, 28 তারিখ থেকে 26 তারিখ শুনেছি, আমার কাছে ইনফরমেশন আছে 26 তারিখ। এখন যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এখন পর্যন্ত আসলে সমস্যার সমাধানটি হয়নি। স্যার জুয়েল, আপনাকে ধন্যবাদ। আততায়ীর গুলিতে নিহত মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের স্মরণসভায় তার স্ত্রী এরিকাকে জড়িয়ে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। একে অপরকে কয়েক দফায় চুম্বনও করেন ট্রাম্প ও এরিকা। ভাষণে চার্লি কার্ককে শহীদ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। কার্কের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় কার্কের হত্যার জন্য উগ্র বামপন্থীদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে কার্কের স্ত্রী এরিকা জানান হত্যাকারীকে ক্ষমা করেছেন তিনি। অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত এই স্মরণসভায় অংশ নেয় লাখো ভক্ত ও অনুসারীরা।